এই যে আমরা কষ্ট করে যে ট্যাক্সটা দেই, আমরা যে টোলটা দেই, বা আমরা আমাদের যে কন্ট্রিবিউশনটা, এই কন্ট্রিবিউশনটা কিন্তু আমরা নিজেদের হাতেই নষ্ট করছি। তো এটা আসলে করার আগে চিন্তা করা উচিত যে দেশের কথাও চিন্তা করার সাথে সাথে চিন্তা করা উচিত যে এগুলো তো আসলে আমাদের টাকা দিয়েই হচ্ছে। কিছু সুবিধাবাদী মানুষ কিন্তু সব জায়গায় থাকে, যেটা হচ্ছে যে পরিস্থিতিকে তারা পুঁজি করে নানা রকম নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করে ফেলে। ছাত্ররা সবসময় কিন্তু দেশের একটা বড় চালিকা শক্তি, তারা কিন্তু দেশের ফিউচার লিডার। হ্যাঁ, এই দেশটাকে কিন্তু তারা সবসময় ভালো দিকেই চিন্তা ভাবনা করে, বুদ্ধি বিবেচনা সব কিছু দিয়েই পরিচালনা করার কথাই চিন্তা করে এবং করে আসছে, ফোকাস করেছে। এই দেশের ফিউচার প্রধানমন্ত্রী, ফিউচার প্রেসিডেন্ট এখান থেকেই একজন হবে, এই ছাত্রদের একজন থেকেই হবে। তো তাদেরকে আসলে কখনো মিসগাইড করা উচিত না, হ্যাঁ, তাদেরকে উস্কায় দেওয়া উচিত না, কারণ তারা কিন্তু অনেক বড় একটা শক্তি এবং ছাত্রদের দমিয়ে রাখার মতো মানে অবস্থা পৃথিবীর কোনো দেশেই হয়নি। তারা যখনই কোনো নৈতিক বা যৌক্তিক দাবি উত্থাপন করেছে, হ্যাঁ, তো সেটা সবসময় কিন্তু খুব বেশি যুক্তিসঙ্গত ছিল। তো আমার কথা হচ্ছে যে তাদেরকে কখনো মিসগাইড করা উচিত না, বা তাদেরকে এমনভাবে উস্কিয়ে দেওয়া উচিত না যেটা দেশের জন্য বা তাদের নিজেদের জন্য একটা খুব নেগেটিভ হয়ে যাবে। একজন সাধারণ মানুষ হিসেবে আমি বলতে চাই যে সহিংসতা কারোরই কাম্য না। হ্যাঁ, সহিংসতা বলেন বা এই যে আপনি বলছেন যে জ্বালা পোড়া, একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের কারোরই কাম্য না, এবং আমরা কখনোই এটা আশা করি না যে এই ধরনের কোনো একটা অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হবে। এটাতে কিন্তু সবারই লস, এমনকি একটা সবজি বিক্রেতা বলেন, একটা কৃষক বলেন, বা আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে, যার যেসব কারণে জিনিসপত্রের অনেক দাম বেড়ে গেছে, বা আমরা বাজারে যেতে পারিনি, আমাদের বাচ্চাদের খাবার আনতে পারিনি, বা ধরেন এই যে সবজি বিক্রেতার কথা বললাম, তিনি কয়দিন তার অনেক লস হয়ে গেছে, এবং সমস্ত ধরনের ব্যবসা বলেন, চাকরি বলেন, সবখানে কিন্তু অনেক ধরনের লস হয়ে গেছে। তো সহিংসতাটা কারোরই কাম্য না। আর এটা আসলে সবখানেই থাকবে। কিছু সুবিধাবাদী মানুষ কিন্তু সব জায়গায় থাকে, যেটা হচ্ছে যে পরিস্থিতিকে তারা পুঁজি করে নানা রকম নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করে ফেলে। তো এই ধরনের সুবিধাবাদী মানুষ শুধু যে আমাদের এখানেই আছে এরকম না, এটা পৃথিবীর সব জায়গায় আছে। কিন্তু এটাকে ওভারকাম করতে হবে এবং চিন্তা করতে হবে সাধারণ মানুষের কথা। সাধারণ মানুষ কতটা ভোগান্তির মধ্যে পড়েছে, কতটা কেউ আটকে গেছে। এমনকি কিছু লোক, যেমন ধরেন কক্সবাজারে বেড়াতে গেছে, তারা 3 দিনের জন্য বেড়াতে গেছে, তারা 7 দিন আসতে পারেনি, তাদের কাছে ওই পরিমাণ টাকা আছে কি নাই, বা কেউ কোথাও গেছে বা হসপিটালে গেছে বা কোথাও আটকে গেছে, বাচ্চাদের খাবার ধরেন কেউ মজুত করে রাখেনি বা কিনে রাখেনি, সেসব বাচ্চারা কি খেয়েছে বা কিভাবে কি চলেছে। তো এই জিনিসগুলো আসলে সাধারণ মানুষ হয়ে বিবেচনা করতে হবে, কারণ যারা এই সহিংসতাটা পার্টিসিপেট করেছে তাদেরও কিন্তু একটা পরিবার আছে, তারাও কিন্তু একটা সাধারণ মানুষের কাতারেই পড়ে। তো কিছু করার আগে আসলে সব বৃহত্তর চিন্তাটা করা উচিত। আচ্ছা, আরেকটা ব্যাপার একটু যুক্ত করতে চাই এটার সঙ্গে, সেটা হলো যে এই যে আমাদের দেশের প্রকল্প, বেশ বড় বড় প্রকল্পগুলো আছে, তার মধ্যে মেট্রো রেল আছে এবং আরো অন্যান্য প্রকল্প আছে, যেই জায়গাগুলো আসলে দেশের সম্পদ, এগুলোকে আসলে নষ্ট করার জন্য একটা মহল উঠে পড়ে লেগেছে। মানে এই ব্যাপারটা আসলে, এটা তো অনেক কষ্টের ফসল। আজকে বাংলাদেশটা খুব ছোট দেশ, মানে এই ব্যাপারটাও আসলে এর সঙ্গে আপনি যুক্ত করবেন যে বাংলাদেশটা ছোট দেশ এবং এই দেশ আস্তে আস্তে আসলে আপডেট হচ্ছে। মানে সেই জায়গাতে এই বড় বড় প্রকল্পগুলো যখন নষ্ট করে দিচ্ছে, মানে এই ব্যাপারটা কতটা আসলে প্রভাব পড়তে পারে এই বাংলাদেশের জন্য? আমি আসলে 4টা যুগ থেকে আমাদের দেশটাকে দেখে আসছি, এবং বাংলাদেশ কিন্তু আমি আগে যেরকম দেখেছি তার চেয়ে অনেক উন্নত হয়েছে, অনেক উন্নত হয়েছে। এবং যেহেতু আমি এত বছর থেকে আমাদের দেশের উন্নয়নটা পর্যবেক্ষণ করেছি এবং দেখতে পাচ্ছি যে কিভাবে কি বাংলাদেশের সবচেয়ে এই যে উন্নতির সবচেয়ে বড় ধাপটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, এবং যোগাযোগ ব্যবস্থা এতটাই উন্নতির কারণে একটা দেশকে কিন্তু উন্নয়নের দিকে নিতে হলে প্রথমেই কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা ঠিক করতে হবে। তো বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থাটা এখন এত বেশি উন্নত যে আমি 2 ঘন্টার মধ্যেই বাগেরহাটে চলে যাচ্ছি, খুলনায় চলে যাচ্ছি 3 ঘন্টার মধ্যে, রংপুরে চলে যাচ্ছি 4-5 ঘন্টার মধ্যে, চিটাগাং চলে যাচ্ছি 3.5 ঘন্টার মধ্যে। এটা ভাবাই যায় না। তো দেশের
উন্নতির ক্ষেত্রে এই যে যোগাযোগ ব্যবস্থাটা আপনি যেটা বলছেন মেট্রো রেল বা এগুলোর কিন্তু অবদান অনেক, হ্যাঁ, এগুলো আর এইসব সম্পদ বা সম্পত্তি বা যেটাই বলেন না কেন, এগুলো কিন্তু আমাদের একটা বড় পার্টিসিপেশন আছে। আমরা ট্যাক্স প্রদান করি সরকারকে, আমরা টোল প্রদান করি সরকারকে, হ্যাঁ, তো এটা আমাদের সাধারণ জনগণের মানুষের টাকা দিয়েই কিন্তু অনেকটাই তৈরি করা হচ্ছে। তো আমরা যখন সহিংসতার কারণে এগুলো নষ্ট করে দিই বা এগুলো কোনো ক্ষতি করি, ক্ষতিটা কিন্তু আমাদের মতো সাধারণ মানুষেরই হচ্ছে। 1 নম্বর যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে, এই কারণে অনেক রকম মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। 2 নম্বর এটা করতে কিন্তু অনেক দিন সময় লেগেছে এবং আমাদের এই যে আমরা কষ্ট করে যে ট্যাক্সটা দেই, আমরা যে টোলটা দেই বা আমাদের যে কন্ট্রিবিউশনটা, এই কন্ট্রিবিউশনটা কিন্তু আমরা নিজেদের হাতেই নষ্ট করছি। তো এটা আসলে করার আগে চিন্তা করা উচিত যে দেশের কথাও চিন্তা করার সাথে সাথে চিন্তা করা উচিত যে এগুলো তো আসলে আমাদের টাকা দিয়েই হচ্ছে, হ্যাঁ, এবং আমরা কিন্তু কন্ট্রিবিউট করছি। একটা মেট্রো রেল বলেন, যতই বিদেশি সাহায্য বলেন বা যতই সরকারি ফান্ড বলেন, এখানে কিন্তু ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সাধারণ মানুষেরও অর্থ সঞ্চালন আছে। তো এইটা আসলে আমার মতে যে দেশের কোনো প্রপার্টি নষ্ট করা উচিত না, যেটা আমাদের দেশকে উন্নতির দিকে নিয়ে যায়। বা আমি যদি আজকে একটা জিনিস নষ্ট করে ফেলি, আমি যদি একটা পদ্মা সেতুর কোনো কিছু একটা নষ্ট করে ফেলি বা আমি যদি একটা মেট্রো রেলের কোনো কিছু নষ্ট করে ফেলি, সেটা ঠিক করতে কিন্তু আরও অনেক দিন লাগবে এবং সেটার জন্য আবার আমাদেরই অর্থায়ন করতে হবে। তো ক্ষতিটা ইনডাইরেক্টলি সাধারণ জনগণেরই হচ্ছে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সাধারণ জনগণেরই হচ্ছে। পাশাপাশি আমরা স্টুডেন্টদের দেখেছি যে ওরা আন্দোলন করছে, ওদের কষ্ট এবং ওদের ক্ষোভের একটা জায়গা আছে, সেই জায়গাতে আসলে এত বড় ক্রাইম বা এত বড় অকারেন্স কি করতে পারে? আসলে আপনার যুক্তিতে আসলে কি আছে? আমার যুক্তিতে আপনি যেরকম ছাত্র ছিলেন, আমিও সেরকম ছাত্রই ছিলাম এবং ওই স্টেজটা আমরা পার করে এসেছি। এবং আমার মতে যে একজন ছাত্রছাত্রী যখন একটা আন্দোলনের নামে, তারা কিন্তু খুব যৌক্তিকভাবে তাদের প্রস্তাবনাগুলো উপস্থাপন করে, হ্যাঁ, তো আমি কখনোই মনে করি না যে তারা অযৌক্তিক কোনো দাবি নিয়ে কখনো প্রেজেন্ট হতে পারে। তাদের একটা যৌক্তিকতা থাকতেই পারে এবং সহিংসতাটা আমি কখনোই বিশ্বাস করি না যে ছাত্রছাত্রীরা সহিংসতার মধ্যে জড়িত হয়ে যাবে। এটা আসলে ওই যে বললাম, কিছু সুবিধাবাদী মানুষ যারা সব ধরনেরই সুযোগের মধ্যে দিয়ে তাদের এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো বহিঃপ্রকাশ করে, এটা কখনোই আসলে আমাদের ছাত্রছাত্রীরা এই ধরনের করতে পারে বলে আমি বিশ্বাস করি না। পাশাপাশি আমি একটু যদি আপনাকে দেখাই যে বেশ কিছু জায়গায় আগুন ধরেছে এবং সেই জায়গা থেকে আসলে ইন্টারনেটের মেইন কিছু লাইনে আসলে আগুন ধরার কারণে আমরা কিন্তু সংযোগটা পাই না। এই যে এই নেট বন্ধ হওয়া এবং বড় বড় ইন্ডাস্ট্রিয়াল যেগুলো হচ্ছে নেট না থাকলে কিন্তু তাদের কিন্তু কার্যক্রমগুলো চলে না এবং সেখান থেকে অনেক ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা আছে, তাদেরও কিন্তু নেটের মানে যোগানটা লাগে, মানে সেই জায়গাটা বন্ধ হয়েছে এবং সরকারের কোটি কোটি টাকার মানে লস হওয়ার সত্ত্বেও কিন্তু তারা কিন্তু অ্যাক্টিভ করতে পারে না। মানে সেই ব্যাপারটাও একটু আপনি এটার সঙ্গে যুক্ত করবেন। আসলে বাংলাদেশ তো অনেক দূর এগিয়ে গেছে, অনেক ডিজিটালাইজড হয়ে গেছে এবং বাংলাদেশের বেশিরভাগ ক্ষুদ্র থেকে বলেন বড় ব্যবসাও কিন্তু এই ইন্টারনেট বা এই যে অনলাইন কানেকশন এগুলোর উপরে ডিপেন্ডেন্ট। তো এটাতে শুধু যে আমরা যে বিনোদন জগৎ থেকেই দূরে চলে গেছি সেটা না, অনেক মানুষের অর্থায়ন বা অনেক মানুষের যেটা বললেন যে ব্যবসা বা তাদের কর্মক্ষেত্র বা দেশের অনেক বড় বড় কিছু প্রতিষ্ঠান যারা এই নেট কানেকশনের উপরে জড়িত, তো এইটা কিন্তু তাদের জন্য বিশাল একটা লস হয়ে গেছে। সেটা অনেক সময় দেখা গেছে যে 1-2 ঘন্টা নেট থাকাতেই অনেক লস হয়ে যায়, সেখানে বেশ কয়েকদিন ছিল না। ইন্টারনেট না থাকার কারণে অনেক মানুষই কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। আসলে পুরো ব্যাপারটা যেটা হয়েছে যে পুরো ব্যাপারটা একটা মিসগাইডের মধ্যে চলে গেছে, হ্যাঁ, একটা সাধারণ সুন্দর একটা ভাবে সমাধান করা যেত, কিন্তু সেখানে দেখা গেছে যে একটা বড় একটা হুলস্থুল ধরনের কাণ্ড হয়ে গেছে, যেটা আসলে কারোরই কাম্য না এবং যেটার নেগেটিভ এফেক্ট দেশের উপরেও যেরকম পড়েছে, দেশের সাধারণ জনগণের উপরেও পড়েছে। তো
আল্লাহর রহমতে যেটা বলছি যে বাংলাদেশ সরকার সুন্দরভাবে জিনিসটা হ্যান্ডেল করেছে, ট্যাকেল করেছে এবং ছাত্রদের দাবি দাওয়া মেনে নিয়েছে এবং দেশটা এখন একদমই বলা যায় যে খুবই নরমাল। তো আমি আশা করছি যে খুব শীঘ্রই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে।